সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন সুবর্ণভূমি ডিজিটালের সমসাময়িক অনুষ্ঠানে। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি আবার আহসান কবির। আমার সাথে আজকে দর্শকদের নানা কৌতূহল মেটানোর জন্য উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যে সাব কমিটি রয়েছে সেই সাব কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত। জনাব অনিন্দ ইসলাম অমিত, আপনাকে সুবর্ণভূমি ডিজিটালে স্বাগত। ধন্যবাদ বাবু ভাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এই দলটি বাংলাদেশে একাধিকবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং এই দলের ফরেন পলিসি নিয়ে বিভিন্ন সময় নানান ধরনের কথাবার্তা হয়ে থাকে। কোনো কোনো সময় মানুষের মধ্যে এটি বেশ পরিষ্কার আকারে চলে আসে, কোনো কোনো সময় কিছুটা ধোঁয়াশা থাকে। তো আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে এই সম্বন্ধে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার, বিএনপি আসলে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কি ভাবছে, সামনে কি করতে যাচ্ছে এবং তাদের আসলে আন্তর্জাতিক পলিসিটা কি। তো জনাব অনিন্দ ইসলাম অমিত যেহেতু বিএনপির একজন তরুণ নেতা হিসেবে আন্তর্জাতিক বিষয়ক যে সাব কমিটি রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমি প্রত্যাশা করি যে আমাদের আজকের এই আয়োজনে তার মধ্যে আমরা এই বিষয়টা আমাদের দর্শকদেরকে আরো ক্লিয়ার করতে পারবো। জনাব অনিন্দ ইসলাম অমিত, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনাকে যদি আমি এক কথায় জিজ্ঞাসা করি যে বিএনপির ফরেন পলিসি বা বৈদেশিক নীতি আসলে কি? প্রথমেই আজকে আমি সুবর্ণভূমি ডিজিটালের আজকের এই আয়োজনের মাধ্যমে দেশ বিদেশে যারা আজকের এই আয়োজন সংযুক্ত আছেন আমাদের সেই সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে বিএনপির ফরেন পলিসি খুবই স্পষ্ট। বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সকল দেশের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি শেষ যে কথাটি বললাম এটি আমাদের বাংলাদেশের সংবিধানেও সমন্বিত রয়েছে। মূল যে বিষয়, বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থ সমুন্নত রেখে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। হ্যাঁ, আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যে মূল নীতি, বাংলাদেশের পররাষ্ট্রের যে মূল নীতি, সেই নীতিটাই বিএনপি ধারণ করে। তো সেক্ষেত্রে আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত, সেই দেশের আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে সেই দেশের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং সেই দেশের রাজনীতি আমাদের রাজনীতিকে নানা সময় প্রভাবিত করে এবং বাংলাদেশের মানুষের ভারতের রাজনীতি সম্বন্ধে যথেষ্ট কৌতূহল আছে। বলা হয়ে থাকে যে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে শহীদ হন, তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে ভারতের সাথে কিছু বিষয়ে তার সম্পর্কের অবনতি ঘটে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের শাসক দল এখন যে আওয়ামী লীগ আছে এবং বিএনপি, এই দুটো দলের মধ্যে ভারত বিষয়ক কিছু দৃষ্টিভঙ্গির পার্থক্য আমাদের মানুষেরা দেখতে চান বা দেখতে অভ্যস্ত হয়ে গেছে। বিএনপি কি এখনো সেই জায়গাটাতে আছে নাকি অন্য কোনো পরিবর্তন এসেছে এই ক্ষেত্রে? প্রথমে একটা জিনিস স্পষ্ট হওয়া উচিত, সেটা হচ্ছে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের 3 দিকে ভারতের অবস্থান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের তৎকালীন সরকারের যে ভূমিকা, কিংবা আমাদের প্রায় 1 কোটি শরণার্থীকে বাংলাদেশের শরণার্থীর তৎকালীন ভারতীয় সরকার যে আশ্রয় দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে সেই 9 মাস, এই সত্যটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এই বাংলাদেশ যতদিন তার অবস্থান থাকবে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই সত্যটা আমাদের সকলকে স্বীকার করতে হবে। আমি প্রথমে আপনাকে যে কথাটি বলতে চেয়েছি বাংলাদেশের কিংবা বিএনপির পররাষ্ট্র নীতি সম্পর্কে, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের যারা সরকার প্রধান কিংবা বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা তাদের যে কোনো নীতি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের চিন্তা চেতনাকে যদি ধারণ করেন তাহলে বিষয়টা অনেক সহজ, এটা কোনো কঠিন কিছু নয়। বিএনপি তো জাতীয়তাবাদী রাজনীতি করে। ন্যাচারালি বাংলাদেশের 18 কোটি মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা ধারণ করে। সময়ের সাথে সাথে যদি বাংলাদেশের জনগণের ধ্যান ধারণা, চিন্তা চেতনার পরিবর্তন হয়, বিএনপিরও কূটনীতি কিংবা পররাষ্ট্র নীতি পরিবর্তন হতে বাধ্য। এটি হচ্ছে প্রথম বিষয়। ভারত সরকার ভারতের স্বার্থ সংরক্ষণ করবে, এটি অত্যন্ত স্বাভাবিক। আমাদের চাওয়া অত্যন্ত সিম্পল, সেটি হচ্ছে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের স্বার্থটা সংরক্ষণ করুক। আমরা বিগত কয়েক বছরে একটি জিনিস দেখেছি,
যতবারই ভারতের সাথে আমাদের সরকার প্রধান আলোচনায় বসেছেন, বাংলাদেশই ভারতকে কিছু দিয়েছে সেটি আমরা দেখেছি। প্রত্যুত্তরে বাংলাদেশ ভারত থেকে খুব বড় কিছু পেয়েছে আমরা সেটি দেখিনি। আজকে ভারতের বাংলাদেশের বুক চিরে আমরা করিডর দিয়েছি ভারতকে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য। এটা দীর্ঘদিনের তাদের চাওয়ার ছিল, দীর্ঘদিনের তাদের দাবি ছিল। এই একটি করিডোর তাদের রাজনীতি, তাদের অর্থনীতির একটা গতি প্রকৃতির পরিবর্তন ঘটে দিয়েছে। কিন্তু তার বিনিময়ে আমরা কিন্তু খুব বেশি কিছু চাইনি। আমরা শুধুমাত্র তিস্তার পানি বন্টন একটি চুক্তি চেয়েছিলাম, আমরা আমাদের ন্যায্য হিস্সা চেয়েছিলাম। আন্তর্জাতিক যে পানি আইন রয়েছে সেখানে ভাটির দেশ হিসেবে আমাদের এই ন্যায্য হিস্সা আন্তর্জাতিক আইন অস্বীকার করতে পারেনি। কিন্তু আমরা দেখছি, আমরা শুধুমাত্র কথা শুনছি, আমরা বিভিন্ন আশ্বাস শুনছি, সেটি যেমন আমাদের সরকারের তরফ থেকে শুনছি, ভারতীয় সরকারের তরফ থেকে শুনছি। কিন্তু সেই আশ্বাস যখন বাস্তবে রূপ নেয় না, তখনই আসলে উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা চলে আসে। আমরা যখন প্রতিনিয়ত শুনি যে আমাদের এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, আমরা যখন প্রতিনিয়ত শুনি যে এই রকম সম্পর্ক পৃথিবীতে আর কোনো নিকট প্রতিবেশীর মধ্যে বিরাজমান নয়, সেখানে যখন প্রতি মাসে 10-12 জন করে সীমান্তে বাংলাদেশে নিরীহ বাংলাদেশি গুলিবিদ্ধ হন, জীবন দেন, তখন তো কষ্ট লাগে। তখন তো আমরা বুঝি না এই সম্পর্কের মূল্যটা কোথায়। আজকে দেখেন, ভারতের সাথে পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা, কিংবা কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে 45 বছর পরে ভারত এবং চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। কিন্তু সেখানেও কিন্তু আপনি এই নিয়মিত বিরতিতে সীমান্ত হত্যা আপনি দেখবেন না। অথচ বাংলাদেশ এবং ভারতের সীমান্তে নিয়মিতভাবে আমাদের নিরীহ বাংলাদেশিদের হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই জিনিসগুলো বাংলাদেশের জনগণকে কষ্ট দেয়, আহত করে। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে ভারত, আপনি প্রথমে বললেন ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। হ্যাঁ, আমরাও তাই জানি, আমরাও সেটি বিশ্বাস করি। তাহলে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ তার নিকটবর্তী প্রতিবেশীতে দীর্ঘদিন গণতন্ত্রহীনতা বিরাজ করছে। এই বাংলাদেশের জনগণ গণতন্ত্রহীন, তাদের কথা বলবার স্বাধীনতা নেই, তাদের লেখবার কোনো স্বাধীনতা নেই, এখানে আইনের শাসন নেই, এখানে মানবাধিকার ভুলুণ্ঠিত। তাহলে বৃহৎ প্রতিবেশী একটি দেশ, বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ, বাংলাদেশের এই জনগণের গণতান্ত্রিক যে চাওয়া, গণতান্ত্রিক চেতনাতে তিনি ন্যূনতম তারা সম্মান দেখবে, এটিকে ওন করবে, এটি প্রত্যাশা। এর বেশি কিন্তু বাংলাদেশের জনগণের যেমন প্রত্যাশা নেই, বিএনপির এর বেশি কিছু প্রত্যাশা নেই। আমরা মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার জন্য জাতি হিসেবে বাংলাদেশ যেমন কৃতজ্ঞ, ঠিক তেমনি মনে করি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদেরও ন্যায্য অধিকারটি বুঝে নেবার আমাদের অধিকার রয়েছে। এবং সেটি একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার সেটি পারে। বাংলাদেশের জনগণের যদি চেতনা, বাংলাদেশের জনগণের যদি সেন্টিমেন্টটি যদি তারা বোঝে এবং ধারণ করে, তাহলে আমি মনে করি এই নেগোসিয়েশন খুব কঠিন কিছু নয়। বুঝতে পেরেছি, কিন্তু আমরা জানি যে ভারত ভারত বাংলাদেশ যে সীমান্ত, যে সেখানে যে নিয়মিত হত্যাকাণ্ডের কথা আপনি বলছিলেন, এটি আমার বোঝা মতে আওয়ামী লীগ সরকারের জন্য কিন্তু স্বস্তিদায়ক কোনো বিষয় নয়, এবং তারা তাদের চ্যানেল দিয়ে এটা চেষ্টা করে যে যাতে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। বিএনপি যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিল তখনও কিন্তু একই সমস্যা ছিল, সেখান থেকে কিন্তু উত্তরণ ঘটাতে পারিনি আমরা। তো আমাদের এই যে সীমান্তে যত মানুষ মারা যায়, সম্ভবত দুনিয়ার কোনো সীমান্তে এত মানুষ এভাবে মারা যায় না গুলিতে। তো এর থেকে উত্তরণের আসলে পথ কি? আসলে আমরা যদি সুপ্রতিবেশী হয়ে থাকি, আমরা যদি আসলেই আমাদের বন্ধুত্ব যদি আমরা মিন করে থাকি, তাহলে বাবু ভাই আমাকে আপনার সেন্টিমেন্টকে বুঝতে হবে, আপনাকে আমার সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি কিসে কমফোর্ট ফিল করেন, আপনি কিসে ডিসকমফোর্ট ফিল করেন, সেটা আমাকে যেমন অনুধাবন করতে হবে, আপনাকে কিন্তু সেটাও বুঝতে হবে। হ্যাঁ, আমারও সীমাবদ্ধতা থাকবে, আপনারও সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আসলে আমার কনসার্নটা কোনটা এটা আপনাকে বুঝতে হবে যদি আপনি আমার শুভাকাঙ্ক্ষী হন, আপনি যদি আমার প্রকৃত বন্ধু হন। আমরা যে কথাটি বলতে চাই, বাংলাদেশ ভারতের বন্ধু, এটি বাংলাদেশ আমার মনে হয় এই দীর্ঘ পথযাত্রায় সেটি বহুবার প্রমাণ দিয়েছে। হ্যাঁ, অবশ্যই ভারত বাংলাদেশের বন্ধু, সেটা আমরা বিশ্বাস করি। তা সেই বন্ধুত্বের স্বাক্ষর তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে দিয়েছে। কিন্তু আমি মনে করি ভারতের এখন আরো তার এই বন্ধুত্বটা আরো পরিষ্কার করবার প্রয়োজন রয়েছে। এটি ভারতের ভেতরে যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, ভারতের ভেতরে যে সমস্ত স্টেক হোল্ডার্স রয়েছে, তারাও এটা ফিল করে। দেখেন, এই যে আমরা সম্প্রতি ভারতের সাথে আমরা এই কোভিড টিকা নিয়ে, আমরা ভ্যাকসিন নিয়ে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল 1.5 কোটি ডোজেস। আমরা মাত্র কার্যত 50 লাখ ডোজেস আমরা পেয়েছি, আর বাদ বাকি 20 লাখ আমরা গিফট হিসেবে, উপহার হিসেবে আমরা পেয়েছি।
অ্যাডভান্স পেমেন্ট করবার পরে পারেনি। হ্যাঁ, আমরা এটা স্বীকার করছি, আমরা এটা মানি যে এখানে ভারতেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কিংবা তারাও তাদের জনগণকে ভ্যাকসিনেট করতে হিমশিম খাচ্ছে, কিন্তু ইট ওয়াজ এ কমিটমেন্ট। কমিটমেন্টটা তো প্রয়োজনই হয় যে কোনো সংকটে যেন আপনার স্বার্থটা সংরক্ষণ। ইট ওয়াজ এ রিটেন ডিল। এই কমিটমেন্ট আপনি ফেল করতে পারেন না, তাহলে আসলে এখানে আস্থার সংকট ঘটে যায়। এই কথাটা আমরা শুধু বলছি তা না, আমাদের কাছে তথ্য আছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিন্তু ভারত সরকারকে বলছে যে সিন্স উই হ্যাভ দি কমিটমেন্ট, আমাদের কমিটমেন্টটা মিট করা উচিত, তা না হলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের কিন্তু সম্পর্কের ক্ষুণ্ণ হচ্ছে। আপনি যখনই এই সম্পর্কগুলো ক্ষুণ্ণ হয় তখন বাংলাদেশের জনগণ কষ্ট পায়। আমরা তো আমাদের উই হ্যাড দি অপশন, আমাদের অপশন ছিল, কিন্তু আমাদের সরকার সেই অপশনগুলো অ্যাভেল করেনি। আইদার অতি ভারত নির্ভরতা, কিংবা তারা মনে করেছে আমাদের আর কিছু প্রয়োজন নেই। কিন্তু আজকে সে সংকট, ভারত যেমন সংকটে নিমজ্জিত, সারা বিশ্ব যেমন সংকটে নিমজ্জিত, বাংলাদেশের জনগণ আজকে কোভিড সংকটে নিমজ্জিত। এই সীমান্তবর্তী শহর হিসেবে আপনি নিজে জানেন যে আজকে যশোর কিংবা খুলনা কিংবা সাতক্ষীরার পরিস্থিতিটি কেমন। তাহলে আমাদের সরকারেরও তো দায় রয়েছে বাংলাদেশ জনগণের স্বার্থ সংরক্ষণ করবার। একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনীতির ভারত এবং বাহক হিসেবে বিএনপিও এই কথাটি বলতে চায় যে আমরা যখন পরীক্ষিত বন্ধু, তুমি আমার এই প্রয়োজনটাকে তোমার বিবেচনায় নিতে হবে। এটা 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 কাম্য, এটা আমার কাছে এক্সট্রা কোনো চাওয়া না, এটা আমরা মনে করি একটি স্বাভাবিক চাওয়া। আচ্ছা, পরীক্ষিত বন্ধুর কথা আপনি বারবার করে বলছিলেন। আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়, জনগণের পক্ষ থেকে বলা হয়, একাংশের পক্ষ থেকে বলা হয়, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশ এবং ভারত পরস্পর পরীক্ষিত বন্ধু। তো পরীক্ষিত বন্ধু কি শুধুমাত্র খাতা কলমে থাকতে পারে, নাকি সেটা প্রায়োগিক হতে পারে? আমি তো এই কথাটাই বলছি, এই শব্দ চয়নটা তো ভারতের মিডিয়াতে যেমন হচ্ছে, বাংলাদেশি মিডিয়াতে হচ্ছে, বাংলাদেশের সরকারও বলছে, ভারতের সরকারও বলছে। আমরা তো এই কথাটি বলতে চাচ্ছি যে আপনি যে কথাটি বলছেন, আপনি যে সম্পর্কের কথা বলছেন, সেই সম্পর্কের প্রতিফলন ঘটতে দেখতে চাই আমরা। সম্পর্কটা যদি পরীক্ষিতই হয়, সম্পর্কটি যদি আস্থারই হয়, তাহলে আমার উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটি আপনাকে অ্যাড্রেস করতে হবে। সেই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটি হচ্ছে সীমান্ত নিরীহ বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ হতে হবে, আমার তিস্তা পানি চুক্তি হতে হবে, আমার অন্যান্য যে অভিন্ন নদীগুলো রয়েছে সেখানে আমার ন্যায্য পানি হিসাব আমাকে পেতে হবে। এটা আন্তর্জাতিক আইন হিসাবে কোনো এক্সট্রা চাওয়া না। এবং আমাদের যে নন ট্যারিফ ব্যারিয়ার গুলো রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে, সেই নন ট্যারিফ ব্যারিয়ার গুলো এই আধুনিক যুগে 21 শতাব্দীতে থাকবার কোনো সুযোগ নেই, থাকবার কোনো প্রয়োজন নেই। আমরা সেই কথাটি বলতে চাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ভারত সম্বন্ধে আপনাদের ভাবনাটা কি, দল হিসেবে বিএনপির ভাবনা কি। আমি একটু প্রসঙ্গ পাল্টে আমি একটু চীনের দিকে যেতে চাই। আপনি লক্ষ্য করেছেন এবং আপনার খুবই স্বচ্ছ ধারণা আছে এই বিষয়ে যে সম্প্রতি চীন দক্ষিণ এশিয়ার দিকে যেভাবে মনোযোগী হয়ে উঠছে, তাতে মনে হচ্ছে যে ভারত এবং চীনকে নিয়ে আমাদের দক্ষিণ এশিয়ায় একটি কূটনৈতিক লড়াই, আধিপত্যের লড়াই ইত্যাদি ইত্যাদি এবং অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো সেক্ষেত্রে আমরা যতদূর জানি যে বাংলাদেশে চীনা চীনের সাথে যে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক ডেভেলপ হয়েছিল বিএনপির সময় এবং একটা পর্যায়ে সেটি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি, যদিও রাজনৈতিক দল হিসেবে বিএনপির যথেষ্ট জনসমর্থন রয়েছে বলে আমরা জানি। আগামীতে কোনো নির্বাচনে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসতেও পারে। সেক্ষেত্রে চীনের সাথে আপনাদের সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে এবং সেটি আমাদের জন্য ফ্রুটফুল কিছু হতে পারে কিনা? আসলে চীনের সাথে যদি আপনি বলেন, এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে যে বিএনপির সাথে তো এই মুহূর্তে সরকারের অন্য কোনো সরকারের সম্পর্ক থাকবার সুযোগ খুব সীমিত, কারণ আমরা তো ক্ষমতার নেই। বরাবরই এক সম্পর্ক হয় কি রাজনৈতিক, বিটুইন পলিটিক্যাল পার্টিস অর বিটুইন টু গভর্নমেন্টস। তো আমাদের সাথে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপির সাথে চাইনিজ পিপলস কমিউনিস্ট পার্টির যে রাজনৈতিক যে সংযোগ, সে রাজনৈতিক সংযোগটা রয়েছে। আমরা চীনের অখণ্ডতায় বিশ্বাস করি, বাংলাদেশ যেমন অখণ্ডতায় চীনের অখণ্ডতায় বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও তার অখণ্ডতায় বিশ্বাস করে। আমরা জানি চীনের উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাগুলো কোথায়। আমরা বিশ্বাস করি চায়নাও জানে বাংলাদেশের প্রয়োজনের জায়গাটি কোথায়। আজকে দেখেন, প্রত্যেকটি সম্পর্ক আসলে আজকের এই 21 শতাব্দীতে এসে এই সম্পর্ক বলেন, বন্ধুত্ব বলেন, এগুলো সব প্রয়োজন নির্ভর হয়ে গেছে। এখানে জাতীয় স্বার্থকে
বাইরে ঠেলে দিয়ে কোনো সম্পর্ক টেকসই হতে পারে না। আপনি নিজে বললেন এবং এটাও সর্বজন স্বীকৃত যে ভারতের সাথে বাংলাদেশের এই বর্তমান সরকারের কিংবা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক পুরাতন সম্পর্ক, তাদের সম্পর্কটা হয়তো অনেক নিবিড়। এই সরকার ক্ষমতায় যে অধিষ্ঠিত রয়েছে সেটিও বাংলাদেশের জনগণ মনে করে সেটি ভারতের আনুকূল্যে রয়েছে। সত্য মিথ্যা কি উই ডোন্ট নো, কিন্তু পিপলস পারসেপশন ইজ সাচ। তারপরেও কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক হেলদি। এর কারণটা কি? সেটি হচ্ছে বাংলাদেশের যে উন্নয়নের যে চাহিদা, উন্নয়ন সহযোগী হিসেবে যে প্রয়োজন, সেই প্রয়োজনটি ভারত যেটা মিট না করতে পারছে সেটি চায়না মিট করতে পারছে। অর্থাৎ এখানে স্বার্থের একটি ব্যাপার চলে এসেছে। আজকে বাংলাদেশের এই সে ক্রাইসিস, আমাদের যে জিও পলিটিক্যাল যে প্রেজেন্স, বে অফ বেঙ্গলে আগামী দিনে যে ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, এটা আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। এটা শুধুমাত্র চীন কিংবা ভারত এখানে তাদের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছে, নট নেসেসারিলি। আপনি এই পৃথিবীতে যারাই তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে তারাই বে অফ বেঙ্গলে তাদের একটি প্রেজেন্স চায়। এবং বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে অবস্থান, সে অবস্থান স্ট্র্যাটেজিক্যাল অত্যন্ত ইম্পর্টেন্ট। ন্যাচারালি বাংলাদেশেও প্রত্যেকে প্রভাব বিস্তার করতে চায়। এখন বাংলাদেশের প্রভাব বিস্তার সকলে করতে চাইবে, অত্যন্ত স্বাভাবিক। আমরাও একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের হয়তো বা অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি বললাম যে কথাটি প্রথমেই, যে বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত সেই সরকার যদি বাংলাদেশের জনগণের প্রয়োজনটি এবং বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটি ধারণ করতে পারে, তাহলে তার জন্য কিন্তু ডিসিশনটা অনেক সহজ। আরেকটি বিষয় কি জানেন? বিষয়টি হচ্ছে যে অ্যাজ এ কান্ট্রি আমরা কতটুকু ঐক্যবদ্ধ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ন্যাশনাল ক্রাইসিস আপনি যখন ইউনাইটেড হবেন তখন এটা একটা মেসেজ যায় বহির্বিশ্বে। ভারতে দেখেন বিজেপি সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দলের এখন সীমাহীন দূরত্ব, কিন্তু যখনই ভারত চীন সীমান্তে কোনো সংকট দেখা যাচ্ছে, যখনই ভারত পাকিস্তান সীমান্তে কোনো সংকট দেখা যাচ্ছে, তখনই কিন্তু সকল রাজনৈতিক দল তারা একটি প্ল্যাটফর্মে বসছে। এটা কিন্তু একটা মেসেজ যাচ্ছে পাকিস্তানের প্রতি, এটি একটি মেসেজ যাচ্ছে চায়নার প্রতি, এটি একটি মেসেজ যায় অন্য রাষ্ট্রের প্রতি। আমাদের দুর্ভাগ্যের জায়গাটি হচ্ছে আমরা জাতীয় ইস্যুতে কিন্তু আমরা এক হতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুবার বলেছে যে অ্যাটলিস্ট জাতীয় ইস্যুতে আমাদের একটা ডায়লগ হওয়া উচিত। আমরা জাতীয় ইস্যুতে অন্তত আমরা একটি জায়গায় বসতে পারি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বলেছেন, বর্তমানে আমাদের যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এটি বহুবার বলেছেন। ইভেন আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কোভিড সিচুয়েশনের সময় বহুবার বলেছেন যে ন্যাশনাল ক্রাইসিস, আমরা একটি জায়গায় বসি, আমরা বসে সংকটটা কিভাবে মিট করতে পারি সেখানে একটি পথ নির্দেশনা আমরা প্রণয়ন করবার চেষ্টা করি। যখন আপনি কারোর সাথে কথা বলবেন না, তখন আসলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সাজানো প্রহসনের বিচারে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে তাকে পাঠানোর আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি বৈঠকে উনি এই কথাটি বলেছিলেন। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তাহলে এখানে নাগরিক সমাজের সাথে মতামতের ভিত্তিতে আমাদের বাংলাদেশি যে স্টেক হোল্ডার্স গুলো রয়েছে, সাবেক কূটনীতিক যারা রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছে, সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা কূটনীতি যে পররাষ্ট্র নীতি আমরা যেটা প্রণয়ন করব, সেটি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ যেমন করবে, ঠিক তেমনি আমাদের বন্ধুবান্ধব রাষ্ট্রের সাথে সম্পর্কে উন্নয়ন ঘটাবে। আজকে এই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি, তাহলে আমি মনে করি এটা শুধু বিএনপির জন্য চাইনিজ পলিসি কি হবে কিংবা বিএনপির জন্য ইন্ডিয়ান পলিসি কি হবে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের আসলে ফরেন পলিসি কি হবে। দুর্ভাগ্যের জায়গাটা কোথায়? দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্র নীতি বদলায়, কিন্তু আপনি বড় রাষ্ট্রে দেখবেন সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু পররাষ্ট্র নীতি বদলায় না। আজকে যদি না বদলাই বলি, আমাকে প্রশ্ন করতে হচ্ছে যে ভারতের সম্পর্কে বিএনপির ভাবনাটা কি, চায়না সম্পর্কে বিএনপির ভাবনাটা কি, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করবে। আসলে ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না। বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড পররাষ্ট্র নীতি থাকবে, সময়ের সাথে সাথে হয়তোবা সেটার কিছু রিভিশন হবে এবং সেখানে বাংলাদেশের যত স্টেক হোল্ডার্স রয়েছে তারা বসে করবে। আজকে যিনি ক্ষমতায় আছেন আগামীকাল তিনি অপোজিশনে থাকতে পারে, কিন্তু ইনি তো এই দেশের একজন স্টেক হোল্ডার্স, তাহলে তার মতামত সরকারে থাকলেও যেমন দেবার সুযোগ থাকবে, বিরোধী দলে থাকলেও দেওয়ার সুযোগ থাকবে। আমরা যদি দেশটাকে সেই জায়গায় আনতে পারি, আমি মনে করি আগামী বাংলাদেশের আমি সংকট দেখি না। যদি আমরা দেশটাকে ওই জায়গায় আনতে পারি, ন্যাশনাল ইস্যুতে যদি আমরা এক জায়গায় বসতে পারি, আমরা যদি কথা বলতে পারি, আমরা যদি বাংলাদেশের জনগণের স্বার্থকে অনুধাবন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমি বাংলাদেশে কোনো সংকট দেখি না।
মানে আপনি যেটা বলার চেষ্টা করছেন, আমি যদি বুঝে থাকি, যে জাতীয়তাবাদী রাজনীতি যেটা দেশের স্বার্থকে প্রধান হিসেবে দেখা, সেই দেখার জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আসলে এক্স্যাক্টলি, সংকটগুলো সম্পর্কে এক্স্যাক্টলি। না। আচ্ছা, আমি একটা ভিন্ন একটা প্রশ্ন করি চায়না প্রসঙ্গে আপনাকে। আমরা কিন্তু বেশ সময় পার করেছি এবং খুব বেশি সময় আমাদের হাতে নাই। সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে বেগম জিয়ার জন্মদিনে, বেগম খালেদা জিয়ার জন্মদিনে চীনা দূতাবাসের পক্ষ থেকে কেক পাঠানো হয়েছে। এর মধ্যে কি কোনো মেসেজ আছে বলে আপনি মনে করেন? এটা সৌজন্যতা। দেখেন আমি বলি, আপনার গণমাধ্যমে এটা খুব বড় করে আলোচনা এসেছে। আরো বহু সরকার প্রধান, বহু রাষ্ট্রপ্রধানও কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে, সৌজন্য দেখিয়ে এরকম উপহার পাঠান, নিয়মিত পাঠান, এখনো পাঠান, যেটি হয়তো গণমাধ্যমে আসে না, যেটি হয়তো সরকারের নজরে আসে না। এটি একটি স্বাভাবিক কূটনীতিক শিষ্টাচার, এর বাইরে কিছু না। ওকে, আমরা বুঝলাম। আমি যদি বাংলাদেশের আরেক নিকট প্রতিবেশী মিয়ানমার প্রসঙ্গে যাই, তো জি। সেখানেও বিএনপির কিছু অবস্থান আছে আমরা জানি, এবং সেটি দেশের স্বার্থের অনুকূলেই আছে বলে দেশের মানুষ এখনো পর্যন্ত মনে করে। তো মিয়ানমারের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রধান যে কাটা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা শরণার্থী, বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঠেলে পাঠানোর যে কাজটা মিয়ানমার করেছে, সেখানে এটা নিয়ে আমাদের দেশের সমস্ত মানুষের মতামত কিন্তু একই রকম, যে যে দলই করুক না কেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে এই সংকটের সমাধান হচ্ছে না। আন্তর্জাতিক আন্তর্জাতিক কোনো ফোরামে যখন এই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, তখন দেখা যাচ্ছে চীন এবং ভারত আমাদের পক্ষে থাকছে না। কার্যত তারা মিয়ানমারের পক্ষে অবস্থান নিচ্ছে। এর মধ্যে মিয়ানমারে আরেকটি ঘটনা ঘটেছে, আপনার দৃষ্টিতে রয়েছে সেটি, যে সেখানকার নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক জান্তা সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তো এই পরিস্থিতি আসলে মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার প্রশ্নটা যেটা, যে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা, রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে উত্তরণের কোনো পথ বাংলাদেশ এককভাবে বের করতে পারবে কিনা, বৃহৎ প্রতিবেশী, বৃহৎ শক্তি চায়না এবং ইন্ডিয়াকে বাইপাস করে, যেহেতু তারা এখনো পর্যন্ত আমাদের পক্ষে আন্তর্জাতিক কোনো ফোরামে কোনো অবস্থান নেই। এটাই তো বাংলাদেশের দুর্ভাগ্যের জায়গা। বর্তমান বাংলাদেশের সরকারের সাথে বোধ চায়না এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের এত ভালো সম্পর্ক, তারপরেও রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের এই ন্যায্য দাবিতে ভারত কিংবা চায়নার সমর্থন আদায় করতে পারলো না। এটা বাংলাদেশের কূটনীতির ব্যর্থতা। কারণ বাংলাদেশের সিচুয়েশনটা প্রথম দিকে হ্যান্ডেল করতেই ভুল করেছে। বাংলাদেশ মিয়ানমারের সাথে এটা দ্বিপাক্ষিক ভাবে সমস্যার সমাধান করতে চেয়েছে। বাংলাদেশের বোঝা উচিত ছিল যে অতীত ইতিহাস বলে দ্বিপাক্ষিক উদ্যোগে এই সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের বহুপাক্ষিক একটি ফোরামে নিয়ে যাবার একটা প্রয়োজন ছিল। এইখানে অবশ্যই একটি থার্ড পার্টিকে এনগেজ করবার প্রয়োজন ছিল। এখানে প্রয়োজনে জাতিসংঘকে এনগেজ করবার প্রথম ছিল। কিন্তু আমরা কিন্তু সমস্ত আলোচনাকে পাশ কাটিয়ে আমরা প্রথমে একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছি এবং আলটিমেটলি দ্বিপাক্ষিক চুক্তি ফেইল করেছে। এরপরে হয়তো আমরা মাল্টিপল পার্টির কাছে আমরা যাবার চেষ্টা করছি। আজকে দেখেন একই ব্যাপার, এখানে মিয়ানমারে গত ৩০ বছরে প্রায় $18 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে চাইনিজ। যখন সারা বিশ্ব থেকে মিয়ানমার বিচ্ছিন্ন ছিল এই আং সান সুচির রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরবার আগে, তখন একমাত্র চাইনিজ আনুকূল্যেই কিন্তু মিয়ানমার টিকে ছিল। এর পরবর্তীতে যখন তাদের একটা তথাকথিত গণতান্ত্রিক সরকার আসলো, আস্তে আস্তে সারা বিশ্বের সাথে তাদের যোগাযোগগুলো স্বাভাবিক হলো, তখন কিন্তু সমস্ত রাষ্ট্রের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেল যে কে কিভাবে মিয়ানমারে তার অবস্থান তৈরি করবে। কারণ মিয়ানমারে যে বিশাল খনিজ সম্পদ, মিয়ানমারে যে বিশাল বনজ সম্পদ, মিয়ানমারের যে ভূ রাজনৈতিক যে অবস্থান, হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য হলো। সমস্ত রাষ্ট্র কিন্তু এই প্রতিযোগিতায় নেমে পড়লো কিভাবে মিয়ানমারের ওই সরকারের আনুকূল্য গ্রহণ করবে। আজকের জায়গাটাও কিন্তু একই। একদিকে চাইনিজ স্ট্রং প্রেজেন্স রয়েছে মিয়ানমারে এবং ভারতের তাড়না রয়েছে ওখানে তার একটা প্রেজেন্স ক্রিয়েট করবার। আপনি নিশ্চয়ই জানেন যে ওই রাখাইন রাজ্যে যেখানে রোহিঙ্গাদের যে সংকটের শুরু, সেখানে তারা গভীর সমুদ্র বন্দর, এই ভারতের আনুকূল্যে কিন্তু গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে। ওখানে তারা জয়েন্টলি তারা গভীর সমুদ্রে তারা তেল এবং খনিজ সম্পদ তারা আহরণ করছে। তাহলে এই জায়গাটাতে একটি বড় সংকট রয়ে গেছে। আমাদেরকে এটা জাতীয় পর্যায়ে যদি আমরা এই আলোচনাটা করতে পারতাম, আমাদের সামরিক যে কর্মকর্তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভ করেছে, অর্থাৎ সাবেক সামরিক কর্মকর্তা, আমরা তাদের যদি অভিজ্ঞতা নিতে পারতাম, অন্যান্য রাজনৈতিক দলের অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করতে পারেন, আমি মনে করি যে এখানে একটা কংক্রিট আমরা একটা দিক নির্দেশনা পেতাম। আমার একটা ব্যক্তিগত ভাবনা আপনাকে আমি বলতে পারি, আমি আপনাকে কোট আন কোট বলছি, আমার ব্যক্তিগত ভাবনা, এটা আমার পার্টির ভাবনা, আমি আই শুড নট সে। সেটি হচ্ছে
আজকে যে সংকট আপনি দেখেছেন যে এই সরকার উচ্ছেদ হওয়ার 1 ফেব্রুয়ারি যখন এই অং সান সুচির সরকার উৎখাত হয়ে গেল, তখন এই সামরিক জান্তা যে ক্ষমতায় অধিষ্ঠিত হলো, এরপরে তো প্রায় 900 জন গণতন্ত্রকামী মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে রাজপথে গণতন্ত্রের দাবিতে। অং সান সুচি আন্দোলনে ডাক দিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলগুলো, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা সেখানে আন্দোলন করছে। সেখানে তারা এই 6টি রাজনৈতিক দল তারা এক হয়ে এই আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, এবং সম্প্রতি তারা একটি ছায়া সরকার গঠন করেছে। সেই ছায়া সরকারে তারা বলছে এই ফর দি ফার্স্ট টাইম ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, যেটা অং সান সুচির দল, সে কখনো রোহিঙ্গা এই শব্দটি ব্যবহার করেনি। সে বলেছে আরাকান রাজ্যের মুসলমান। এই ফর দি ফার্স্ট টাইম তারা রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছে। তারা বলছে আমাদের এই আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও, আমাদের সাথে সরকার বিরোধী আন্দোলন করো। যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি তাহলে তোমাদের ন্যায্য অধিকার, তোমাদের নাগরিকত্ব আমরা বুঝে দেব, এবং এমনকি সরকারেও তোমাদের একটি উপস্থিতি আমরা নিশ্চিত করবার চেষ্টা করবো। অর্থাৎ এখানে কিন্তু রোহিঙ্গার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা মনে করছে এই সরকার বিরোধী আন্দোলনে তাদের যে শক্তি আছে, শক্তিটা যদি ব্যবহার করা যায় তাহলে সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে। এখানে একটা অপরচুনিটি বাংলাদেশের জন্য ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু এই সরকার সামরিক সরকার, তারও কিন্তু একটা সংকট রয়েছে, স্বীকৃতির সংকট। ইন্টারন্যাশনাল এরিনা তো তাকে স্বীকৃতি দিচ্ছে না, যদিও অন্য হয়তো বা দুটো বৃহৎ প্রতিবেশী তাকে স্বীকৃতি দিচ্ছে। তাহলে এই মুহূর্তে যদি আমরা কূটনৈতিক চাপ ক্রিয়েট করতে পারি যে তুমি আমার এই রোহিঙ্গাদেরকে তুমি ফিরিয়ে নাও, হয়তোবা কারণ সমগ্র পৃথিবী বাংলাদেশের পাশে মানবিকভাবে আছে, আমি মনে করি এই প্রায় 10-11 লাখ রোহিঙ্গাদের বাংলাদেশের শরণার্থী হিসেবে জায়গা দেবার কারণে তারা এটা কনসার্ন, তাহলে যদি এই 10-11 লাখ রোহিঙ্গারে তারা যদি তাদের বসত বাড়িতে ফিরে নিয়ে যেতে পারে, তাহলে আমি মনে করি তাদের একটা স্বীকৃতির যে সংকট রয়েছে, সংকট কাটলেও কাটতে পারে। যেহেতু এই রোহিঙ্গাদের ক্ষেত্রে জাতিসংঘ ইনভলভ, রোহিঙ্গাদের ক্ষেত্রে ডিএফআইডি ইনভলভ, রোহিঙ্গাদের এই সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন ইনভলভ। যদি আমরা এক্ষেত্রে কূটনীতিক চাপ তৈরি করতে পারি, আমরা যদি কৌশল নির্ধারণ করতে পারি যে না, হ্যাঁ, যেহেতু এই বর্তমান সরকার একটা অকওয়ার্ড সিচুয়েশন রয়েছে, এখানে কোনো স্মার্টলি কার্ডটা প্লে করতে হবে। কার্ডটা যদি আপনি স্মার্টলি প্লে করতে পারেন, এই সামরিক জান্তার এই ক্ষমতায় থাকাকালীন সময় মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব। এখন এটা সরকার কত স্মার্টলি এই সিচুয়েশন হ্যান্ডেল করবে তারপরে আসলে এটার আউটকাম নির্ভর করছে। জি জনাব ওয়ালিদুল ইসলাম অমিত, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাই। একই সাথে আমি সুবর্ণভূমি ডিজিটালে সংযুক্ত দেশ বিদেশের দর্শক শ্রোতাকেও আবার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশেষ করে এই করোনা এই সংকটের সময় নিজেদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আপনি বাসার বাইরে বেরোবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সাব কমিটির সম্মানিত সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিতের বিশ্লেষণ। যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।